ভিতরে আর বাইরে এর দুটোর মধ্যে কোনো বিভেদ আমার নেই। আর আমি সবাইকে, কি জুনিয়র কি সিনিয়র, আমি সবাইকে খুব ভালোবাসি। কলেজে এলাম, কলেজে আসার পরবর্তীকালে আমার থেকে প্রায় আমার মায়ের থেকেও বড় একজন ছিলেন, সন্দীপদার মনে আছে, কীর্তিচন্দ্র, সংস্কৃত। আরেকজন আমাদের প্রিয় দিদি ছিলেন, আমার বড়দির থেকেও অনেক বয়স বেশি, তিনি মারা গেছেন, তার নাম কেকাদি। তো কেকাদি আর কৃতিদি, কেকাদি আমাদের বান্ধবী হয়ে গেল। রূপালীদি ছিলেন অনেকটা বড়, রূপালীদি বান্ধবী না, রূপালীদি বান্ধবী। কলেজের ঘটনা হচ্ছে এই যে কেকাদি আর আমাদের কৃতিচন্দ্র, ওরা দুজনই একটা রুমে থাকতেন। তো আমি নিজে কলেজে আসার পরবর্তীকালে মাঝে মধ্যেই কেকাদি এবং কৃতিচন্দ্রদি বাড়িতে যেতাম, এবং কেকাদি প্রচুর বই ছিল, ফিলোসফি বই। কেকাদি প্রায় বই দিত, সুজিত তুই এই বইটা পড়বি, সুজিত তুই এই বইটা পড়বি। কিন্তু কেন জানি না, অন্য আরো অনেক টিচার ছিলেন প্রথম দিকটা দিকে, কল্পনাদি, গীতিকাদি, এরা খুব লোক হিসেবে খুব ভালো। কিন্তু তখন খুব দুর্ভাগ্য আমাদের যে কলেজটা দুটো লবিতে ভাগ হয়ে গিয়েছিল। একটা ছিল প্রো প্রিন্সিপাল গ্রুপ, মানে প্রিন্সিপালের সমর্থক, আর একটা ছিল অ্যান্টি প্রিন্সিপাল, এগেনস্ট প্রিন্সিপাল। আমরা সংখ্যাতে কম ছিলাম, 13 জন মাত্র। তাতে আমাদের সুধময়বাবু ছিলেন, আমাদের বিভাগীয় প্রধান, বিজনবাবু ছিলেন, এবং আমাদের আরো কয়েকজন ছিলেন। আমরা সব প্রো প্রিন্সিপাল গ্রুপে ঢুকে গেলাম, মানে প্রিন্সিপাল রেবাঘোষকেই সমর্থন করতাম। এবং যে কারণে রেবাঘোষ তখন গোটা কলেজের টিচিং এবং নন টিচিং করতে তিনি প্রত্যাখ্যাতা, তাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। কেউ তাকে পছন্দ করে না, কোনো কাজ করে না, নন টিচিংরাও করে না। তখন কলেজের স্টুডেন্টদের ফর্ম ফিল আপ করার, এখন তেমন তো কম্পিউটারাইজ ছিল, বোর্ডে লিখে দিতে হতো, নিজের নাম লেখো, রোল নাম্বার লেখো, বাবার নাম লেখো, ঠিকানা লেখো, এই সাবজেক্ট, তোমার এই ডেট অফ বার্থ, সেসব করে সন্ধ্যের দিকে টাকা পয়সা কালেকশন করে খামের ভিতরে ঢুকিয়ে সব এবারিকে হাজির করে দিতে হয়। সে এক অদ্ভুত রাজ্য। এবং তখন কলেজে নন টিচিং কিছু কিছু ছিলেন, পার্টিকুলারলি একজন, সে তো সরাসরি থ্রেট করতে শুরু করলো প্রথম দিকে, এই তিনটে হাসতে গিয়ে। তখন আমাদের কনফার্মেশন, এই তিনটে কি মেরে তারা কলেজ, তিনটেকে মেরে তারা, সব রেবাঘোষকে সমর্থন করে। তো যাই হোক, পরবর্তীকালেতে দেখা গেল যে তিনিও রেবাঘোষের দিকেই হয়ে গেলেন প্রিন্সিপালের দিকে, এবং প্রিন্সিপাল রেবাঘোষের প্রধান উপদেষ্টা। তার প্রথম থেকেই কলেজে এসে যেটা ঘটেছে একটু বলতে হবে এই জায়গাটাতে। আমরা কলেজে এসেই প্রথম থেকেই যেটা পেয়েছি, আমরা তিনজনে একটা জুটি ছিলাম, মানে আমি, সন্দীপদা আর তরি। বয়সের দিক থেকে আমরা প্রায়ই কন্টেম্পোরারি। শ্যামল ছিল, কিন্তু শ্যামল আমাদের কলেজে পূর্ণ সময়ে অধ্যাপক হিসাবে আমার থেকে 10 বছর পরে জয়েন করেছে, কিন্তু যোগাযোগটা ছিল, ও কলেজে পড়াবে, এখানেই পড়াবে। কিন্তু শ্যামল না থাকার জন্য স্থায়ীভাবে ঠিক এইভাবে বন্ধুত্বটা ছিল না, বন্ধুত্বটা আমাদের দুজনের ছিল। আমরা কলেজে, আমার মনে আছে কলেজের ক্লাস হতো 10টা, তো আমরা কলেজে মোটামুটি ভাবে 9টা সাড়ে 9টার থেকে এদের কলেজ পড়াতে আসবো। আর ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট ধরে ধরে এই যাচ্ছে ঝা চকচকে, শুধু আমি বলতেন চকচকে চকচকে, মানে চকচকে ফিগার, তারপরে খুব ভালো মেয়ে, মেয়েগুলো চকচকে চকচকে লেখাপড়াতে চকচকে, ওটা আমি বয়সে থাকি। অতি অল্প বয়সে যখন কলেজ আসতাম না, এখন তো হয় না, প্রতিদিন বেশ ভালো করে দাঁড়িয়ে কেটে নিতাম। আর জুতো, মানে শু একেবারে, মানে যতটা ঘষে রং করে নেওয়া যায়, জামা কাপড় যতটা আয়রন করে চকচকে পরা যায়, টিপটা। এবং আরেকটা জিনিস দেখেছি, অধ্যাপিকা যারা ছিলেন, মানে কিছু মনে করবেন না বা মনে করো না, এখনকার দিনে অধ্যাপিকাদের না পোশাক করে দেখে মনে হয় না যে এরা এখন শাশ্বতী দিয়ে একটু যাতে উঠেছেন ঠিকই, মানে অধ্যাপিকাদের না মনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই না ঠিক একটু ম্যাডে ম্যাডে লাগে। আগে দেখতাম এই কল্পনা দি, দীপিকা দি, লিলি দি, মাধুরী দি, বা আমাদের শিবরানী দি, রূপালী দির অতটা পোশাক কনসাসনেস ছিল না। অধ্যাপকরা সব ধুতি পরতেন, তার মধ্যে এই বিজয়বাবু, সুধময়বাবু আর সুরিত বসু বলে, এরা তিনজনে এত কড়কড়ে পাঞ্জাবি ধুতি দিনের পর দিন একটা একটা লাগিয়ে আসতেন। আমরা তো অবাক বিস্ময় দেখতাম, আমার অধ্যাপকরা এভাবে পোশাক করতে হবে। আর অধ্যাপিকারা মানে সে শাড়ি কি কিছুটা দেখে অরুণাদি সবার শ্রেষ্ঠা, মানে সবার উপরে হচ্ছে বলতেও দেখেছি, মানে অরুণাদি আর বিজয়বাবু ওরা স্বামী স্ত্রী। তো সেটা কলেজে, আর কলেজের যে স্টাফ রুমটা, বাসের বিষয়টা না আমরা এত পাংচুয়াল ছিলাম, মানে খেপে যেতাম।
রয়না জানে, রয়না আমাদের আলপনা নেই, সুমনা ছিল, ওরা থাকলে ভালো হতো। ক্লাসের বিষয়তে হ্যাঁ ক্লাসের বিষয়তে এত পাগল ছিলাম, বলে যাক আমার ক্লাস 1টার সময়, তো আমার ক্লাসে তার আগে তো সেই উন্নতির কোনো ইতিহাসের ক্লাস হচ্ছে বা ফিলোসফির ক্লাস হচ্ছে। এখন কেউ হয়তো ঢুকে 5 মিনিট মেরে সময়টা খেয়ে দিয়েছে, তো বেরোনোর পরবর্তীকালে তার সাথে ঝগড়া যে আপনার ক্লাসের টাইম হচ্ছে 1টাতে ঘন্টা পড়েছে, আপনি কেন 1টা বসে বেরোলেন? আপনার তো 1টাতেই বেরোনো কথা। আমি তো চোখটার সামনে ওই ঘরের সামনে ওই যে বলছিলেন যে পাংচুয়ালিটির বিষয় এবং ওই নিয়ম শৃঙ্খলার বিষয়, তো আমি কেন, এবং পার্টিকুলারলি যে সুধময়বাবু ছিলেন খুব পার্টিকুলার লোক, এবং এটা আজকের দিনে যেন হারিয়ে যাচ্ছে। যে ক্লাসে যে টাইমে একটা টিচার ঠিক সময়ে ক্লাসে যাবে, এবং ওনার মানে আমি যখন কলেজেতে পড়িয়েছি শুধু পাঠ্যসূচি না, আমি এমন এক্সাম্পল দিতাম সেগুলো স্টুডেন্টদের কাছে কেমন লাগতো কি না লাগতো সেটা তো তারা জানে। তো শুধু এইটুকু মনে হয়েছে যে আমরা এখানে যারা বসে রয়েছি, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কিন্তু একটাই পরিচয়, সেটা হচ্ছে এর মূল্যায়ন কিন্তু সারাটা জীবনের পরবর্তীকালে একটি সিঙ্গেল ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তুমি শিক্ষক হিসাবে কেন, সবচেয়ে শ্রেষ্ঠ পরিচিতি, এবং তারপরে হচ্ছে যে অ্যাজ এ ম্যান তুমি কেমন। কলেজে আমি চাকরি করেছি, কলেজ আমাকে টাকা দিয়েছে, কিন্তু কলেজ যেটা দিয়েছে এটা টাকা দিয়ে কেনা যাবে না। সেটা হচ্ছে আমি সুজিত পাঞ্জা, আমার নিজের কোনো পরিচিতি নেই, আমার সমস্ত পরিচিতি, আমার খ্যাতি অখ্যাতি, আমি ব্যক্তি হিসাবে কেউ নই, মানে এইগুলো বলাটা বেশি বলতে গেলে অনেক সময় লেগে যায়। আমার কলেজে বহু নন টিচিং স্টাফ তারা অসুস্থ হয়েছে। আমি আজকে অনেকে রয়েছেন এখানে যারা নিজেরা ভুক্তভোগী, তারা নিজেরা জানেন, যখন অসুস্থ হয়েছেন ডাক্তারদের সাথে এত সুসম্পর্ক, কোনো একজন অসুস্থ হয়েছে তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গেছি বা আমি শুধু রেকমেন্ড করে দিয়েছি, অনেক ক্ষেত্রে ঘটেছে ডাক্তারবাবু তার কাছে 1 পয়সা নেয়নি। তৎকালীন যুগেও 20-25 হাজার টাকার বিল হওয়ার কথা, কারো পায়ের আঙুল কেটে নামিয়ে দিয়েছে, সেটা অপারেশন, একটা বড় অপারেশন, সুজিত পাঞ্জা পাঠিয়েছে না, গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়েছি। এখানকার যারা ডাক্তারবাবু তাদের অনেকের সাথেই খুব সখ্যতা আমার গড়ে উঠেছে, কিন্তু এই সখ্যতার পিছনে সুজিত পাঞ্জার ব্যক্তি নয়, সুজিত পাঞ্জার যেটুকু পরিচিতি, যেটুকু ভালোবাসা মানুষ, ওটা আসানসোল কেন, মানে আমার সবচেয়ে ভালো লাগে, মানে শুনলে হয়তো এটা মনে হবে যে নাকি বেশি হচ্ছে, আসানসোল বাজার থেকে তুর্কি রানীগঞ্জ থেকে শুরু করে মানে দুর্গাপুর পর্যন্ত যে প্রান্তি যায় আমার আসানসোল গার্লস কলেজের ছাত্রীরা সব জায়গাতে ছড়িয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ইন্ডিয়াতে। এবং আমার নিজের জীবনে যেটুকু ভালোবাসা, যেটুকু শ্রদ্ধা পেয়েছি, সেটার পেছনে দুটো জিনিস। আমি নিজের আদর্শে খুব বিশ্বাস করি, নিজের মূল্যবোধে খুব বিশ্বাস করি। এই আদর্শ মূল্যবোধ এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার, আমার ফ্যামিলিতে বেশিরভাগ লোকজন, আমার দাদা, আমার ভাই, আমার ভাইপো, তাদের বেশিরভাগই কিন্তু সবাই শিক্ষকতা লাইনে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, বা কেউ স্কুলে। তো আজকে শুধু এটা মনে হয়েছে যে আসানসোল গার্লস কলেজের কাছে, এবং আসানসোল গার্লস কলেজের একটা কলেজ তো হঠাৎ করে হয় না, আমি যেটা পেয়েছি আসানসোল গার্লস কলেজে এসে, একটা কলেজের 2-3টে দিক থাকে, ব্যক্তি নয়, একটা ব্যক্তি মানুষকে গড়ে তোলে তার সমাজ নাম্বার 1, এবং একটা কলেজকে, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়, বর্তমান প্রজন্মকে গাইড করে তার আগেকার জেনারেশন। যেটা সঞ্জিতদা বলছিলেন, খুব কারেক্টলি বলেছেন যে আমাদের আগেকার যারা শিক্ষক, সেটা শুধু পলিটিক্যাল সায়েন্স বলে নয়, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সের টিচার সত্যবাবু ছিলেন, দেখেছি, আমাদের আমাদের জিওগ্রাফিতে মুকুল দীপিকাকে দেখেছি, বাংলাতে ঘৃণাপাণিদিকে দেখেছি, এরকম অনেক টিচারকে দেখেছি। মানে তাদের যে নিষ্ঠা, তাদের লেখাপড়ার প্রতি যে নিষ্ঠা এবং স্টুডেন্টদের প্রতি যে ভালোবাসা, সেটা সত্যি ভোলা নয়। মানে আমরা আজকে যেটুকু, সেটা কিন্তু আমরা আমাদের জন্য নই, আমাদের সাফল্য যেটুকু বা কৃতিত্ব
এটা কিন্তু সবটাই একদিকে যেমন আমার কলেজ বা ইউনিভার্সিটির মাস্টারমশাইরা আছেন, ঠিক তেমনি এই কলেজের যারা সিনিয়র ছিলেন তারা প্রকৃত অর্থে এই কলেজের পথপ্রদর্শক। তবে খুব ভালো লাগে যে আমি নিজে বা আমরা কয়েকজন এমন একটা সময় এসেছি, আমি নিজেকে খুব গর্বিত মনে করি, খুব আনন্দিত মনে করি। আনন্দিত মনে করি এই কারণে, কারণ একদিকে অনেক পুরোনো দিনের প্রথম দিককার যারা কলিগ তাদেরকে পেয়েছি, আমরা মাঝ বয়সে এসে হাজির হয়েছি। আর এখন একটা বিশাল সংখ্যক একেবারে একেবারে তরুণ প্রজন্ম অধ্যাপক অধ্যাপিকা। আমার সুবিধা হচ্ছে আমার সবাই বন্ধু, যারা পুরোনো দিনের ছিলেন তারাও যেমন বন্ধু, আর এখন যারা নতুন এসেছে তাদের সাথেও মানে কি কথাবার্তায় কি আচার আচরণে আমার মুখে কিছু আটকায় না, যেটা প্রকাশ্যে বলা যাবে না, ওরা জানে ব্যাপারটা। আর আমি এইটা নিয়ে থাকতে চাই, কারণ ভালোবাসা ছাড়া আর তো কিছু দেওয়ার নেই, কিছু পাওয়ারও নেই আর কিছু দেওয়ারও নেই। এবং এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এটা বোধহয় এই গার্লস কলেজেই সম্ভব। এর বাইরে খুব কম কলেজ আছে যেখানে এই ধরনের একটা পরিবেশ রয়েছে আর কি। তো আমি শুধু কামনা করব যে গার্লস কলেজের এই যে সুন্দর পরিবেশ, এটা উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি করবে। এবং কলেজের যারা কাণ্ডারি, আমরা চলে যাব, কালের নিয়মিত যেতেই হবে, আবার নতুনরা দায়িত্ব নেবে। এবং আসানসোল গার্লস কলেজ যদি কোনো একটা জায়গাতে কোনো খারাপ কিছু ঘটে, সেটা তো সত্যিই মানে হৃদয়ে খুব বেদনাদায়ক, সেটা সহ্য করতে পারতে খুব কষ্ট হয়। তো আসানসোল গার্লস কলেজের শ্রীবৃদ্ধি হবে। এখানে আজকে লেখা হয়েছে ভালো থেকো সুচিন্তা, আমিও তোমাদের সকলের উদ্দেশ্যে বলি ভালো থেকো আমার প্রিয় আসানসোল গার্লস কলেজ। আমার সমস্ত সব প্রিয়, আমার সহকর্মী বললে ভুল হবে, প্রিয় সবাই বন্ধুরা, মানে এখানেতে মানে অধ্যাপক অধ্যাপিকা কোনো ভেদাভেদ নেই, সবাই এই প্রিয় বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই আনন্দে থেকো, সুস্থ থেকো, তোমরা ভালো থাকলে আনন্দ করো।